আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ পুলিশ সহ সারা দেশে নিহত অন্তত ৮৩ জন। কাল ছাত্রদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি। সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারি। কাল থেকে ৩ দিনের সাধারণ ছুটি। নাশকতাকারীদের দমনে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশ জুড়ে আওয়ামী লীগের সমাবেশ। পাড়া মহল্লায় নেতাকর্মীদের সতর্ক অবস্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠায় রাজপথে থাকার অঙ্গীকার। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ না করার নির্দেশ হাইকোর্টের। আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে কর রিট খারিজ। এবং ছাত্রদের আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে দাবি বিএনপি মহাসচিবের। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান টিআইবির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত ১৩ পুলিশ সহ ৮৩ জন নিহত হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা। এই থানার ১১ পুলিশ নিহত হয়েছে। এর মধ্যে নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৫, রংপুরে ৪, পাবনায় ৩, মুন্সিগঞ্জে ২, মাগুরায় ২, বগুড়ায় ২, জয়পুরহাট ১, কিশোরগঞ্জে ৩, সিরাজগঞ্জে ১, ঢাকায় ৬, বরিশালে ১ ও কুমিল্লায় ১ জন মারা গেছেন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছে শতাধিক। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে এসব এলাকা। হামলা ও ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগ অফিস সহ বিভিন্ন স্থাপনায়। প্রতিনিধিদের পাঠানো ও ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে নরসিংদীতে ৬ জন নিহত হয়েছেন। মাধবদী থানার ওসি কামরুজ্জামান জানান, আন্দোলন চলাকালীন সময় ওই ৬ জনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ফেনীতে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত। রংপুর শহরে মারা গেছে ৪ জন, আহত কমপক্ষে ২০ জন। সকালে নগরীর টাউন হল চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীর সাথে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। পাবনা শহরে আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ৪ জন গুলিবিদ্ধ হন। পরে ৩ জনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। কিশোরগঞ্জের ছাত্র পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মুন্সিগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। সকাল ১০টার দিকে শহরের থানার পুল এলাকায় আন্দোলনকারীরা জড়ো হলে আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে পার নান্দুয়ালি এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন তারা। এছাড়া আহত হয়েছেন অনেকেই। বগুড়ার বড়গোলা ও দুপচাচিয়ায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি। জয়পুরহাটে মারা গেছেন ১ জন। সকালে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের সময় তার মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক। পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ অফিসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। সাভারের বাইপাইলে মৃত্যু হয়েছে আরও ১ জনের। সকালে আন্দোলন চলাকালীন সময় আন্দোলনকারী পুলিশ ও সরকার সমর্থকদের সংঘর্ষে তার মৃত্যু হয়। কুমিল্লায় অসহযোগ আন্দোলন চলাকালে দেবিদ্বারে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষে রুবেল নামে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীতে সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি, অগ্নিসংযোগের মধ্যে দিয়ে শেষ হয়েছে ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন। শাহবাগ, সায়েন্স ল্যাব, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, মতিঝিল সহ বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 7 জন।
এখন পর্যন্ত পুলিশ সদস্য সহ আহত হয়েছেন 264 জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থা 4 জনের বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকার আকাশে কালো ধোঁয়া। অসহযোগ আন্দোলনের প্রথম দিন, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। দিনের শুরুতেই শাহবাগে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সড়ক দখলে নেয় আন্দোলনকারীরা। আগুন দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি যানবাহনে। ঘটে ভাঙচুরের ঘটনাও। এতে আতঙ্কিত হাসপাতালের চিকিৎসক, রোগী ও তাদের স্বজনরা। সায়েন্স ল্যাব মোড়েও বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন কয়েকজন। সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। 11টা বাজে আসার পর 5 মিনিট এখানে আমরা আন্দোলন করতেছি, আর ওখান থেকে হঠাৎ পুলিশ ছাত্রলীগ হচ্ছে আপনার মারতেছে, গুলি মারতেছে, টিয়ারশেল মারতেছে। তারপর আমরা ধাওয়া দিছি পর ওখান দিয়ে বের হয়ে গেছে। এটা কেন করলো? এই শান্তিপূর্ণ আন্দোলনে কেন তারা আক্রমণ করলো? এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এই সাইড থেকে প্রথমে পুরো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। ওই সাইড থেকে ছাত্রলীগের ওরা হচ্ছে হেলমেট বাহিনী, হেলমেট পরে ওরা লাঠিসোঁটা নিয়ে আসতেছিল। বাংলা মোটরেও বিক্ষুব্ধ জনতার সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পুলিশ বক্স ও বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতগুলো রক্তের বিনিময়ে আমরা কোনো কোটা চাইনি, এখন শুধু এক দফা। এটা অবিলম্বে মানা উচিত। আমাদের ভাইদের রক্ত নিয়েছে, আমাদের যদি রক্ত দিতে হয় আমরা দিতে প্রস্তুত আছি। আমরা রাজপথে আছি, রাজপথ আমরা ছাড়ি নাই। আমাদের ছাত্ররা যেভাবে আসছে তারা কিন্তু নিরস্ত্রভাবে আসছে, এখানে যেভাবে পারতেছে সেভাবে এখানে তার আন্দোলন যোগে। আমাদের উপর আবার ছাত্রলীগ দিয়ে হামলা করানো হচ্ছে। আমরা কোনোভাবে আমরা চুপ থাকবো না। আমরা এটা সঠিক বিচার চাই, আর আমাদের দাবি একটাই, এক দফা। কেন ঝরলো আমাদের ভাইদের রক্ত? আমাদের একটাই দাবি, আমরা ন্যায় চাই। যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে আমরা আন্দোলনের মাঠ ছাড়বো না। সদরঘাটে বাংলাদেশ ব্যাংকের অফিসের সামনেও ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকার সিএমএম আদালতে পুলিশের গাড়িতেও আগুন দেয়া হয়। থমথমে পরিস্থিতি যাত্রাবাড়িতেও। কুতুবখালীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। মিরপুর 10 ও 13 নম্বরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। দিনভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। উত্তপ্ত উত্তরাও। বিএনএস ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয় কয়েকজন। নীরব ভূমিকায় দেখা যায় পুলিশকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশ ও সরকার সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। ছাত্র জনতা কারওয়ান বাজার সার্ক ফোয়ারা থেকে ফার্মগেট এলাকার দিকে এগোলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও ফাঁকা গুলি চালায় পুলিশ। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিকেল 4টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে সংঘর্ষ। এতে পুলিশ সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে বিক্ষুব্ধরা ফার্ম গেটে অবস্থান নেয়।
পুলিশ, আওয়ামী লীগ ও শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় মিরপুর এলাকা। শত শত রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। পরে তাদের হটিয়ে মিরপুর 10-এর গোল চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সকালে মিরপুর 10-এর গোল চত্বরে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায় তাদের। পরে শিক্ষার্থীরা সেখানে আসতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়, চলে গোলাগুলি। শিক্ষার্থীরাও পাল্টা জবাব দেয়। দুপুরের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগ দেয় পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়ে তারা। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে পুরো মিরপুর এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা, আহত হন অনেকেই। বিকেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে মিরপুর 10-এর গোল চত্বরে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় বিজয় উল্লাস করতে দেখা যায় তাদের। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। মঙ্গলবারের লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কাল সোমবারই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকা আসার আহ্বান জানিয়েছে আন্দোলনের সমন্বয়করা। অনলাইন বার্তায় তারা জানান, অসহযোগ আন্দোলনের প্রথম দিনে অর্ধশতাধিক ছাত্র জনতা নিহতের ঘটনায় এই কর্মসূচি দেওয়া হয়। এমন পরিস্থিতিতে ঢাকায় এসে রাজপথ দখল করতে দেশবাসীর প্রতি কাছে আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত। আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা এদেশের নাগরিক এবং আপনারা এদেশের নিরাপত্তার দায়িত্বে আছেন, এদেশের জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্বে আছেন। আপনারা দেশের পক্ষে এবং দেশের জনগণের জন্য কাজ করবেন। কোনো খুনি সরকারের জন্য, কোনো খুনি রাজনৈতিক দলের জন্য কাজ করবেন না। এটি এদেশের জনগণ আপনাদের থেকে প্রত্যাশা করে। রাজধানীর মিন্টু রোডে আছেন আমাদের রিপোর্টার মাজহারুল হক মুহাজির। সেখান থেকে জানাচ্ছেন সবশেষ পরিস্থিতি। ভাবনা, এই মুহূর্তে আমার অবস্থান মিন্টু রোডে, আর এই আমার কাছেই কিন্তু ইন্টারকন্টিনেন্টাল হোটেল ইন্টারকন্টিনেন্টাল। আপনারা জানেন যে এরপরেই হচ্ছে শাহবাগ এবং বারডেম হাসপাতাল রয়েছে। আমরা সেই রোডটাতে একদম সেই রোডের যে অবস্থানটা আমরা দেখলাম। আমি যদি এই মুহূর্তে একটু আপনাকে আমার এই পাশটা দেখাই, যেখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং তারা ওই দিকটাতে আমাদেরকেও বলছেন যে না যাওয়ার জন্য, যে ভাই আপনারা আপাতত ওখানে যেন, আপনারা এখান থেকে আপনাদের কাজগুলো করেন। তো আমরা আসলে সেটা শুনে এখানে অবস্থান করছি এবং আমরা ওইখানে যেটা অবস্থানটা দেখলাম, যে আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে যে অসহযোগ আন্দোলনের যে তারা ডাক দিয়েছেন, সেই ডাকের যে কর্মসূচি ছিল, প্রথম দিনের যে কর্মসূচি, সেখানে কিন্তু তারা তাদের সারাদিন শাহবাগের যে অবস্থান তারা আমরা দেখেছি। এবং আমরা যেটা দেখলাম যে সারাদিন ব্যাপী শাহবাগে আজকে সকাল থেকে যে পিজি হাসপাতালে দুর্বৃত্তদের হামলা ছিল আমরা দেখলাম, এবং সেই পর থেকে উত্তাল ছিল শাহবাগ এলাকা, কিন্তু উত্তাল ছিল পুরো সময়, তাদের একটা অবস্থান ছিল। এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ উপস্থিতি রয়েছে। তবে আমরা যতদূর জানতে পারলাম যে সমন্বয়ক যারা রয়েছেন তারা অসহযোগ আন্দোলন তারা
আজকে প্রথম দিনের কর্মসূচি আজকে শেষ করেছেন এবং আপনারা জানেন যে তারা পরশুদিন লং মার্চ টু ঢাকার একটা ঘোষণা দিয়েছিল, সেটাকে আবার এগিয়ে আগামীকালকেই তারা সেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবে। একটা অনলাইন বার্তা এসেছে, সেটা আমাদেরকে তারা নিশ্চিত করেছে। তবে এই এখন যে অবস্থা বিরাজ করছে সেই শাহবাগ থেকে শুরু করে একেবারে ওই বাংলা মোটর, কারওয়ান বাজার এলাকা, ফার্মগেট পর্যন্ত কিন্তু একটা থমথমে অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে। আন্দোলনে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিএনপির এক দফার সাথে একাত্মতা ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পুরোপুরি রাজনৈতিক। সংসদ ভবন প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সরকারের সাথে আলোচনার পথ খোলা আছে জানিয়ে তিনি বলেন, আন্দোলনকারীরা যদি নাশকতার পথ বেছে নেয় তাহলে তাদের উপর সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে। নির্বাচনের আগে যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো, কাজে এটা এখন পিওর জনগণ এবং মানুষের বা ছাত্রদের অধিকারের জায়গায় থাকলো না, সেই অধিকার পূর্ণ হয়েছে, সেই অধিকারকে সরকার অ্যাড্রেস করেছে, সেগুলোকে দাবি মেনে নেওয়া হয়েছে। এখন এটা হলো বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। আগামীকাল থেকে বুধবার পর্যন্ত সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই সময় দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে আজ সন্ধ্যা ৬টা থেকে ঢাকা সহ দেশের সব সিটি কর্পোরেশন, বিভাগীয়, জেলা, উপজেলা শহরে কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় সরকারের পক্ষে সবাইকে কারফিউ নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়। এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, সন্ত্রাসী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের শক্ত হাতে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গণভবনে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী একথা জানান। সবাই সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছাত্র সমাজকে বিভ্রান্ত করে কোটা সংস্কার আন্দোলনকে যারা এক দফাতে রূপান্তরিত করেছে তারা স্বাধীনতা ও দেশ বিরোধী বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এখন থেকে যে কোনো মৃত্যু ও নাশকতার দায় তাদের নিতে হবে। সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের গণজমায়েত কর্মসূচি পালনকালে নেতারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সরকার পদত্যাগের এক দফা দাবির প্রতিবাদে দেশ জুড়ে গণজমায়েত ও শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে খণ্ড খণ্ড মিছিল করে। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যমূলক আন্দোলনকে প্রতিহত করার ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দেন। চলমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জানিয়ে দলীয় নেতাকর্মীরা বলেন, দেশের যে কোনো সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই। তা জেনেও অদৃশ্য উস্কানিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করেছে, যা নজিরবিহীন। সারা বিশ্বের মধ্যে দেখেছি, যখনই কোনো আন্দোলন সংগ্রাম হয়, সরকার প্রধান যখন ডাকেন তখন সবাই কিন্তু সেই ডাকে সাড়া দিয়ে একটা আলোচনায় বসে। এই আন্দোলনে তারা আজকে বসবে না, কারণ তারা এই বাংলায় অরাজকতা তৈরি করতে চায়। এরপরে যদি কোনো সহিংসতা ঘটে, যদি কোনো হতাহতের ঘটনা ঘটে, তাহলে সকল দায় এই ছাত্র নামের অছাত্রদেরকে নিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে সহযোগিতা দেবে বলে জানান দলের নেতারা। জ্বালাও পোড়াও সব এই জামাত শিবির বিএনপি তারা করছে এবং একটি রাষ্ট্রের সম্পদ ধ্বংস করছে। শান্তিপূর্ণভাবে এদের অশুভ শক্তির বিরুদ্ধে আমরা মোকাবিলা করব, শান্তিপূর্ণ মোকাবিলা করব। দেশকে অকার্যকর করতে নিরীহ শিক্ষার্থীদের উপর দেশি বিদেশি কুচক্রী মহল ভর করেছে বলেও জানান তারা। যতক্ষণ পর্যন্ত এই রাজাকার আলবদররা ঘরে না যাবে, তাদেরকে নির্মূল না করতে পারবো, স্বাধীনতা বিরোধী নির্মূল না করতে পারবো, তাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ না করতে এবং
মানব জীবনের প্রতি সম্মান দেখাতে বলেছেন উচ্চ আদালত। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে এসব পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চে আদেশ দেন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরাসরি গুলি না করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের 2 দিন শুনানির পর বেঞ্চের এক বিচারপতি অসুস্থ হওয়ায় গত বুধ ও বৃহস্পতিবার শুনানি হয়নি। এরই মধ্যে 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি দেয়ায় রোববার শুনানির শুরুতেই রিটের ওই অংশ বাদ দেন উচ্চ আদালত। পরে অ্যাটর্নি জেনারেল ও রিটকারীর আইনজীবীদের শুনানি শেষে রিটটি পর্যবেক্ষণ সহ খারিজ করে দেন হাইকোর্ট। যদিও কাগজে কলমে মনে হচ্ছে খারিজ করা হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা এই প্রার্থনাই করেছিলাম ওনাদের কাছে, যাতে পুলিশ এক্সেসিভ ফোর্স ব্যবহার না করে। এবং আদালত থেকে ওনাদের কাছে আমাদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাছে কৃতজ্ঞ যে এই ক্রান্তিলগ্নে তারা পুলিশকে তাদের দায়িত্বটা মনে করিয়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের আন্দোলনকারীদেরকেও মনে করে দিয়েছেন যে এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের একটি কথা রয়ে গেছে যেটা কোর্টে নিষ্পেষিত হয়নি, যে তাদেরকে কোন অধিকার বলে, কোন আইনের বলে তাদেরকে এতদিন রাখা হয়েছে। এবং আরেকটি প্রশ্ন যেটা এখনকার এই মুহূর্তের জন্য খুবই জরুরি, যে এরকম করে আর যাদেরকে তুলে নেওয়া হচ্ছে, ডিবি কাস্টডিতে রাখা হচ্ছে, অজান্তে বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে, তাদের ব্যাপারে আমরা কিভাবে প্রতিকার চাইব। শুনানিতে এক দফা আন্দোলন নিয়েও মন্তব্য করেন আদালত। আদেশের পর্যবেক্ষণে আদালত বলেন, সংবিধান অনুযায়ী যে কেউ মিছিল সমাবেশ করতে পারবে। নাশকতার ঘটনা ঘটলে তার নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে, সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে শান্তিপূর্ণভাবে, এবং তারা শান্তিপূর্ণভাবে সেটা করতে পারবে। পুলিশকে বলছে তারা যদি কেউ করে সহিংসতা করে, অরাজকতা করে, তাদেরকে গুলি করতে পারবে। তাদেরকে আইন অনুযায়ী গুলি না, তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আছে, আইনে সেই ব্যবস্থা নিতে পারবে তারা। আদালত বলছেন যে এখন তো আপনারা এটা নাই, এখন তো এক দফা আন্দোলন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ডিফেন্ড করে এটাকে, এটা তো কানিং ডিভাইস বলছেন আদালত। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময় 16 শিশু নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট শুনানির জন্য গ্রহণ করেননি হাইকোর্ট। অন্য বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছেন আদালত। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পদত্যাগের এক দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি। সর্বাত্মক অসহযোগ আন্দোলন সফল করতে নেতাকর্মী সহ দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্রদের আন্দোলন এখন গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের নামিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে। বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়। দেশের পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার দাবি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ের সামনে মানববন্ধনে তিনি কথা জানান। এ সময় TIBর এই কর্মকর্তা অভিযোগ করেন, শিক্ষার্থীদের দাবিতে সরকার দমন নিপীড়ন চালিয়েছে, যা মানবাধিকারের লঙ্ঘন। সরকার এবং সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, তাদের উচিত হবে বিলম্ব হলেও ছাত্র জনতার চাহিদাটাকে বোঝা, মনটাকে বোঝা, তারা কি চাইছে, তাদের যে কারণে তারা ক্ষুব্ধ, যে কারণে তারা নিজেদেরকে সরকার বিচ্ছিন্ন মনে করছেন, যে কারণে সরকার নিজেদেরকে জনবিচ্ছিন্ন করেছে, সেগুলো উপলব্ধি করা দরকার। তার উপর ভিত্তি করে সার্বিক প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি।
কোটা সংস্কার আন্দোলনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ গণমাধ্যম কর্মীরা। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে মানববন্ধন করেন তারা। এতে যোগ দিয়ে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতারা। এ সময় নিহত ও আহত সাংবাদিকদের ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তি নিশ্চিতের সরকারের কাছে দাবি জানান তারা। আপনারাও পারবেন না। গণমাধ্যম তার সংবাদ প্রচার করে যাবে, গণমাধ্যম তার পেশাদার দায়িত্ব পালন করে যাবে। সাংবাদিকদের যারা আহত নিহত করেছেন তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সহিংসতা বন্ধ করতে হবে যেভাবেই হোক। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুক। চলমান কোটা সংস্কার আন্দোলনে দুষ্কৃতিকারীদের হামলায় আহত হয়ে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কেউ কেউ। আহতরা জানান, আন্দোলনের সময় নিজ গন্তব্যে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন তারা। এদিকে আহতদের উন্নত সেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়রুল আনাম। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন অনেকেই। আহতের সংখ্যাও কম নয়। এর মধ্যে গত 19 ও 20 জুলাই দুষ্কৃতিকারীদের ছোড়া গুলিতে আহত হয়ে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছিলেন 23 জন। কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো অনেকেই চিকিৎসাধীন। গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালের আরসিইউতে চিকিৎসাধীন রয়েছেন 6 জন। নিচে নামছিলাম আমার ওয়াইফের ওষুধ কেনার জন্য। ওষুধ কেনার জন্য যাচ্ছিলাম, আর কোথায় গুলিটা এসে লাগলো বুঝতে পারলাম না। অফিস থেকে বের হয়ে আমি গলির ভিতরে ঢুকবো আর কি, আমার বাসার গলি, তখনই আমার পিছন থেকে আর কি বুলেটটা লাগলো। আমি সকালে কাজে বের হয়েছি, বের হওয়ার পরে আমি যখন কাজে গেছি, কাজে আসার পরে আমার এটা হয়। কে গুলি করেছে এটা দেখি নাই, আর টার্গেট করে গুলি করা হয়েছে এটা শিওর। আহতদের বিশেষ সেবা দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্যের কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। টিম গঠন করে রোগীদের চিকিৎসা সেবার উন্নত মানের সেবা দেওয়ার প্রক্রিয়া চালিয়েছি। রোগীরা প্রথমে ভর্তি হওয়ার পর থেকে তাদের ঘটনাস্থলগুলো আমরা শুনেছি, কোথায় তারা ইনজুর হয়েছে, কিভাবে ইনজুর হয়েছে। তো আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে তদারকির মাধ্যমে এবং তাদের বক্তব্য শুনে যেটুকু লক্ষ্য রয়েছে যে এখানে যেসব রোগী ভর্তি হয়েছে তাদের ধারণা মতে সরাসরি পুলিশের গুলিতে তারা কেউ আহত হয়নি। উন্নত চিকিৎসার মাধ্যমে আহতরা শিগগিরই সুস্থ হয়ে উঠবে বলে আশা করছেন চিকিৎসকরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অসহযোগ আন্দোলনের প্রভাব পড়েনি ব্যাংক পাড়ায়। গ্রাহক উপস্থিতি কিছুটা কম হলেও স্বাভাবিক নিয়মে চলছে অফিস সহ ব্যাংকিং কার্যক্রম। সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীর মতিঝিল ব্যাংক পাড়ায় সকাল 10টায় যথারীতি লেনদেন শুরু হয়। শুরুতে গ্রাহক উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে লেনদেন বাড়তে শুরু করে। স্বাভাবিক নিয়মে চলছে টাকা জমা ও উত্তোলন। নগদ টাকা তোলার পরিমাণ বেশি, কিছু শাখায় বড় অঙ্কের অর্থ লেনদেন করা যাচ্ছে না বলে অভিযোগ করেন গ্রাহকরা। এক্ষেত্রে অনেককে প্রধান শাখায় যোগাযোগ করতে বলা হচ্ছে। নিরাপত্তার জন্য ব্যাংকের শাখায় টাকা যেতে কিছুটা দেরি হচ্ছে বলে স্বীকার করেন কর্মকর্তারা। খেয়ে পরে তো বাঁচতে হবে রে ভাই, আপনারা তো দেখতেছেন দেশের পরিস্থিতি এখন কেমন, কোথায় যাচ্ছে, কি হচ্ছে। আমরা চাচ্ছি আর সঠিক সমাধান হোক, মানুষ শান্তি পাক। ছোটখাটো একটা জব করি, তো ওই জবের টাকাটাই আসলে নিতে আসছি প্রয়োজন মেটানোর জন্য। আমার হাজবেন্ড অপারেশন হবে, তাই আমি টাকা নেওয়ার জন্য এখানে এসেছি। আমি টাকা তোলার জন্য আসছি, কারণ আমার হচ্ছে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট, তো যেহেতু বড় একটা অ্যামাউন্ট তুলতে হবে, আমার মনে হলো যে আমার মনে হয় মেইন ব্রাঞ্চে আসা ভালো। এবারে আন্তর্জাতিক সংবাদ। হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার 2 ইরানি এজেন্টকে ভাড়া করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তেহরানে হানিয়ার অস্থায়ী বাসভবনে তাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয় ইসমাইল হানিয়া ও তার 2 দেহরক্ষী। চাঞ্চল্যকর এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। তবে ইরান বলছে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামাস নেতাকে হত্যা করেছে ইসরায়েল।
এদিকে যে কোনো সময় ইসরায়েলে বড় ধরনের হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান ও হিজবুল্লাহ। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। আল্লাহু আকবার। গেল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় অংশ নিতে তেহরানে যান হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। সেখানেই তাকে হত্যার পরিকল্পনা আঁটে দখলদার ইসরায়েল। কিন্তু তখন হানিয়ার বাসভবনে বেশি মানুষ থাকায় হামলার পরিকল্পনা থেকে সরে আসে ইসরায়েলি গোয়েন্দারা। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানকে ঘিরে নতুন করে হত্যার পরিকল্পনা করে মোসাদ। এজন্য ইরানের বিপ্লবী গার্ডের বিশেষ শাখার 2 সদস্যকে ভাড়া করে তারা। সপ্তাহখানেক আগে কাতার থেকে তেহরানে এলে ইসমাইল হানিয়ার গেস্ট হাউসের 3টি রুমে বোমা পেতে রাখে ওই 2 এজেন্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানায় ওই 2 ইরানি মাত্র কয়েক মিনিটের মধ্যে গেস্ট হাউসে ঢুকে দ্রুত বের হয়ে যান। ইসরায়েলি গোয়েন্দাদের নির্দেশনায় বোমা স্থাপন শেষে দেশ ছেড়ে চলে যান ইরানের ওই 2 কর্মকর্তা। গেল বুধবার রাতে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইসমাইল হানিয়ার রুমের বোমাটিতে বিস্ফোরণ ঘটানো হয়। হামাস নেতাকে হত্যার ঘটনায় ইরানের বিপ্লবী গার্ডের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে দেশটির সরকার। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের দাবি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামাস নেতাকে হত্যা করেছে ইসরায়েল। তেহরানের যে ভবনে হানিয়া অবস্থান করছিলেন ওই ভবনের বাইরে থেকে চালানো হয় হামলা। হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে বড় ধরনের আক্রমণ শুরুর ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে হামাস এবং হিজবুল্লাহ। তবে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। অন্যদিকে হামাস নেতাকে হত্যার ঘটনায় প্রতিশোধের আগুনে চলছে আরব দেশগুলো। তুরস্ক, ইরাক, জর্ডান, পাকিস্তান সহ বিভিন্ন দেশে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। সরকারের নীতি নির্ধারকদের অনেকে দেশের বাইরে চলে যাচ্ছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন গণপূর্ত মন্ত্রী র.আ.ম. ওবায়দুল মুক্তাদির। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কয়েকটি সংবাদ মাধ্যমে তিনি বিদেশে চলে গেছেন বলে তথ্য প্রকাশ করা হয়। সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে গণপূর্ত মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের এতদিনের আন্দোলনের সাথে তাদের চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই, তাই তাদের রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে বলে জানান আওয়ামী লীগ এই নেতা। যে আন্দোলন থেকে এই পরিস্থিতি তারা এখন যে কথাটা বলছেন সে আন্দোলনের সাথে এটার আর কোনো সম্পর্কও নাই। কেননা আপনার তারা যে সমস্ত দাবি করেছিল অলমোস্ট সব দাবি মানা হয়েছে। কারণ আপনি যে অবস্থায় থাকুন, যে কোনো সলিউশনে পৌঁছুন না কেন, সকল সলিউশনে পৌঁছতে হলেই কিন্তু আলোচনা করতে হবে। এবারে পার্টেক্স খেলার খবর। প্যারিস অলিম্পিকে মেয়েদের 100 মিটার স্প্রিন্টে ফেভারিট ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন শাকারি রিচার্ডসন, কিন্তু দি ফ্রান্সে সবাইকে চমকে দিয়ে 100 মিটার স্প্রিন্টে সোনা জিতলেন সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেড। 10.72 সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের দ্রুততম মানবী হন তিনি। রূপা জিতেছেন যুক্তরাষ্ট্রের শাকারি রিচার্ডসন, আর ব্রোঞ্জ জিতেছেন মেলিসা জেফারসন। অলিম্পিক ইতিহাসে সেন্ট লুসিয়ার এটাই প্রথম পদক জয়। টেনিসের নারী এককে ক্রোয়েশিয়ার দোনা ভেকিচকে হারিয়ে চীনের প্রথম খেলোয়াড় হিসেবে নারী এককে সোনার পদক জয় করেন ঝেং কিনওয়েন। এদিকে প্যারিস অলিম্পিক গেমসের 9ম দিনে 16 স্বর্ণ জিতে পদক তালিকার শীর্ষে আছে চীন। যুক্তরাষ্ট্র দ্বিতীয় আর তৃতীয় স্থানে আছে ফ্রান্স। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 পুলিশ সহ সারা দেশে নিহত অন্তত 83 জন। কাল ছাত্রদের লং মার্চ টু ঢাকা কর্মসূচি। সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ জারি, কাল থেকে 3 দিনের সাধারণ ছুটি। নাশকতাকারীদের দমনে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশজুড়ে আওয়ামী লীগের সমাবেশ, পাড়া মহল্লায় নেতাকর্মীদের সতর্ক অবস্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠায় রাজপথে থাকার অঙ্গীকার।
আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ না করার নির্দেশ হাইকোর্টের। আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে রিট খারিজ। এবং ছাত্রদের আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে দাবি বিএনপি মহাসচিবের। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান টিআইবির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।